Good morning, students. আমরা ফার্স্ট স্যাম্পলিং এর ক্লাসে এই স্যাম্পলিং এস্টিমেটস ফর লার্জ সাইজ স্যাম্পলের ফার্স্ট পার্টটা পড়েছি। আজকে আমরা স্যাম্পলিং এস্টিমেটস ফর লার্জ সাইজ স্যাম্পলটা শেষ করব টপিকটা। আমরা লাস্ট ক্লাসে স্যাম্পল ডিস্ট্রিবিউশন দেখেছি, ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট, প্যারামেট্রিক কাকে বলে, স্ট্যাটিস্টিক কাকে বলে, সবই আমরা দেখেছি। তো আজকে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি হাইপোথিসিস কিভাবে বিল্ড করব এবং তার জন্য কিভাবে এস্টিমেট নেব। ফার্স্টে আসছি পয়েন্ট এন্ড ইন্টারভাল এস্টিমেটস। এস্টিমেট কথাটা শুনে নিশ্চয়ই তোমরা একটা অ্যাজিউম করতে পারছো যে এস্টিমেট মানে যখন আমরা কথা বলি যে একটা ওয়ার্ড হিসেবে যখন নর্মাল সিম্পল ইংলিশে আমরা এস্টিমেট কথাটাকে ইউজ করি, তার মানে হচ্ছে এস্টিমেট করা মানে একটা অ্যাজাম্পশন করা, মানে একটা অ্যাজিউম করে নেওয়া যে কোন একটা ভ্যালু সেটাই হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন। নিশ্চয়ই আমরা আগের ক্লাসে লাস্ট ক্লাসে স্যাম্পলের পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে হোয়াট ইজ প্যারামেট্রিক এন্ড হোয়াট ইজ স্ট্যাটিস্টিক। প্যারামেট্রিক ছিল রিলেটেড টু অ্যাকচুয়াল পপুলেশন, পপুলেশনের মিন, পপুলেশনের এসডি, পপুলেশনের ভেরিয়েন্স, সেটা হচ্ছে প্যারামেট্রিক। আর যদি অ্যাকচুয়ালি তো আমরা সবসময় রিয়েল ওয়ার্ল্ডে সব পুরো পপুলেশন নিয়ে যে জিনিসটাকে স্টাডি করছি, সেই স্টাডি অবজেক্টের পুরো হোল পপুলেশন বা হোল ইউনিভার্স নিয়ে আমরা কাজ করতে পারি না, তাই আমরা সবসময় স্যাম্পল ড্র করে কাজ করি। তো স্যাম্পল ড্র করা মানেই আমাদের কিন্তু একটু অ্যাজিউম করতে হচ্ছে স্যাম্পলের মিন বা স্যাম্পলের এসডি কে, কিন্তু আমরা বলতে পারি না যে এটা অ্যাকচুয়ালি পপুলেশনের মিন বা পপুলেশনের এসডি। এটা আমরা অ্যাজিউম করছি যে ইট মে বি পপুলেশনের মিন বা ইট মে বি এসডি অফ পপুলেশন, তাই তো? তো সেখানেই যেখানেই অ্যাজাম্পশন আসছে তার মানে সেখানে এস্টিমেট হচ্ছে। তো এস্টিমেট এখানে দু রকম হতে পারে, পয়েন্ট এন্ড ইন্টারভাল এস্টিমেট। The point estimate is basically a single number calculated from the sample values that serves as an approximation to the parameter being estimated. এটা আমি এক্ষুনি বললাম, পয়েন্ট এস্টিমেট হচ্ছে একটা মানে স্যাম্পলের উপর ডিপেন্ড করে একটা সিঙ্গেল ভ্যালু। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, সাপোজ পপুলেশন হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা হচ্ছে টোটাল পপুলেশন, ঠিক আছে? আমরা যে অবজেক্টটা স্টাডি করছি তার মধ্যে 10টা হচ্ছে টোটাল পপুলেশন, বাট অ্যাকচুয়ালি আমরা 10খানা নিতে পারছি না। আমরা স্যাম্পল হিসেবে হয়তো এটাকে নিয়েছি, এটাকে নিয়েছি আর এটাকে নিয়েছি র্যান্ডমলি। এই তিনটে স্যাম্পল আমরা চুজ করেছি। তো এবার এই তিনটে স্যাম্পলের উপর বেস করে হয়তো আমরা স্যাম্পল মিন বার করেছি, তাই তো? স্যাম্পল মিন যখন বার করেছি, আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ওই স্যাম্পল মিনটা একটা পয়েন্ট হলো। মিন মানে এই মিন, ধরো যাক এইটা হচ্ছে 10 স্টুডেন্টস এর মার্কস ইন জিওগ্রাফি, তাহলে মিন হয়তো একখানা এসছে, হয়তো এইটার মাঝখানে হয়তো মিন ভ্যালুটা এসছে, স্যাম্পলের মিনটা। তো সেটাকে আমরা তাহলে একটা পয়েন্ট, এটা তো একটাই ভ্যালু, তাহলে একটা ভ্যালু মানে একটা পয়েন্ট হিসেবে ধরে নিচ্ছি। এবং যখন এরকম ভাবে একটা ভ্যালুকে ধরছি তখন তাকে বলে পয়েন্ট এস্টিমেট। এবং এই ভ্যালুটাকে ধরে নিচ্ছি যে সেটাই প্যারামিটারের মিন। ধরে নিচ্ছি যে স্যাম্পলের যে মিনটা বেরোলো এই চারটেকে ধরে, তো এই তিনটেকে ধরে যে মিনটা এলো সেটাই আমার এই 10টার মিন। আর ওই স্যাম্পলের মিনটা অ্যাকচুয়ালি সেম ভ্যালু হিসেবে আমি এস্টিমেট করছি, ধরে নিচ্ছি। রিয়েল ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা পরের ব্যাপার, ধরে নিচ্ছি। যেহেতু একটা ভ্যালুকে ধরছি আমার এস্টিমেট হিসেবে, সিমিলার টু দ্যাট প্যারামেট্রিক ভ্যালু, তো সেই জন্য আমাদের এটাকে বলা হয় পয়েন্ট এস্টিমেট। ফর এক্সাম্পল, দ্য স্যাম্পল মিন, স্যাম্পল পপুলেশন আর স্যাম্পল ভেরিয়েন্স, যেটা আমি এক্ষুনি স্যাম্পল মিনের এক্সাম্পল দিলাম। স্যাম্পল মিন একটা পয়েন্ট এস্টিমেট, স্যাম্পল পপুলেশন একটা পয়েন্ট এস্টিমেট, স্যাম্পল ভেরিয়েন্স একটা পয়েন্ট এস্টিমেট, স্যাম্পল এসডি একটা পয়েন্ট এস্টিমেট। তো এরকম আর কি, যখনই একটা ভ্যালু চলে আসছে এবং ধরে নিচ্ছি যে ওই ভ্যালুটাই পপুলেশনের ভ্যালুটার মানে প্যারামিটার অ্যান্ড স্ট্যাটিস্টিক দুটোই সমান হচ্ছে, যখন এই এস্টিমেশনটা নিচ্ছি তখন তাকে আমরা বলছি পয়েন্ট এস্টিমেট। নেক্সট আসছে ইন্টারভাল এস্টিমেট। পয়েন্ট এস্টিমেটে কিন্তু আমরা একটা ভ্যালু নিয়েছিলাম, বাট ইন্টারভাল এস্টিমেটটা দেখো কি বলছে। It is an interval for a parameter determined by two numbers obtained from computations on the sample values that is expected to contain the value of the parameter in its interior. এখানে একটা পয়েন্টের বদলে এখানে একটা রেঞ্জ বলা হচ্ছে। সাপোজ এই 10টা পপুলেশনের ক্ষেত্রে হয়তো বলা হলো যে পপুলেশনের মিনটা এইটা থেকে এইটা, সাপোজ আমি এখানে অন্য একটা সিম্বল দিচ্ছি, ধরা যাক এইটা থেকে এইটা,
এই দুটোর মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। আমি এখানে বলে দিলাম না যে একটা সিঙ্গেল ভ্যালুই স্যাম্পল মিন বার করে বলে দিলাম না যে স্যাম্পল মিন এটা, তার মানে পপুলেশন মিনও এটা হবে। আমি এটা বললাম না। আমি কি বলে দিলাম যে স্যাম্পলের এই ভ্যালু থেকে এই ভ্যালুর মধ্যে পপুলেশন মিন হতে পারে, লোকেট হতে পারে। তো তখনই কিন্তু সেটা একটা, যেহেতু একটা ইন্টারভাল থাকছে, একটা রেঞ্জ থাকছে, তখন তাকে আমরা বলবো ইন্টারভাল এস্টিমেট। This estimate is usually constructed in such a manner that the probability of the interval containing the parameter can be specified. হ্যাঁ, probability of the interval মানে এই ইন্টারভালের মধ্যে হওয়ার probability কতটা সেটা স্পেসিফাই করা যায়। এই আমরা তো বলছি যে একটা প্যারামিটার এই রেঞ্জটা বা ইন্টারভ্যালটার মধ্যে হবে, তাহলে এই ইন্টারভ্যালটার মধ্যে হবার প্রবাবিলিটি কতটা সেটা কিন্তু এই ক্ষেত্রে এই এস্টিমেট করার ক্ষেত্রে মেনশন বা স্পেসিফাই করা যেতে পারে। Since the point estimate of a sample mean cannot be made exactly equal to the population mean, এটা আমি বলছিলাম পয়েন্ট এস্টিমেটের একটা প্রবলেম যে আমরা ধরে নিই স্যাম্পল মিনটাই পপুলেশন মিন, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না এক্স্যাক্টলি ইকুয়াল টু, কখনোই পপুলেশন মিন হয় না। ইট ইজ ডিজায়ারেবল টু হ্যাভ অ্যান ইন্টারভাল এস্টিমেট অফ দ্য স্যাম্পল মিন। তাই এই প্রবলেমটাকে আমরা ওভারকাম করতে পারি ইন্টারভাল এস্টিমেট নিয়ে। ইন্টারভাল এস্টিমেট নিলে কিন্তু এই পয়েন্ট এস্টিমেটের যে প্রবলেমটা রয়েছে সেটাকে ওভারকাম করতে পারি। এখানে কিন্তু কোশ্চেন আসতে পারে এটা, এই জাস্ট এইটুকু একটা 2 মার্কসের কোশ্চেন আসতে পারে যে পয়েন্ট এস্টিমেটের লিমিটেশন কি এবং সেটাকে ওভারকাম করার জন্য কি করা যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ডিস্টিংশন বিটুইন পয়েন্ট এন্ড ইন্টারভাল এস্টিমেটস, এটাও 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। ইন দ্য পয়েন্ট এস্টিমেট উই কম্পিউট one number and infer that parameter is that number. Okay, in the এটাকে ইগনোর করো। In the interval estimate, we compute two numbers and infer that the parameter lies in that interval between them. তাহলে এখানে দুখানা নাম্বার কম্পিউট করছি, কারণ রেঞ্জ বলতে হচ্ছে এটা আমাদের কম্পিউট করছে, এটা আমাদের কম্পিউট করছে। আর এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটাই নাম্বার আমরা কম্পিউট করছি। স্যাম্পল মিন হতে পারে, সেটা স্যাম্পল এসডি হতে পারে, স্যাম্পল পপুলেশন হতে পারে, স্যাম্পল ভ্যারিয়েন্স হতে পারে, যা কিছু হতে পারে, বাট সেটাকেই আমরা ধরে নিচ্ছি সেটাই অ্যাকচুয়ালি প্যারামিটার বা পপুলেশনের মিন, পপুলেশনের অ্যাকচুয়াল পপুলেশনের কোনো একটা ভ্যালু। তো এইটাই কিন্তু মেন এটার মধ্যে ডিফারেন্স। নেক্সট আসছি হাইপোথিসিস টেস্টিং। তো এই যে এতক্ষণ ধরে হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, লাস্ট ক্লাসে আমরা নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, রিসার্চ হাইপোথিসিস এগুলো নিয়ে ডিসকাশন করেছি, এবং তার জন্য নানা রকম টেস্ট করতে আমাদের অনেক সময় রেজাল্ট আমরা ভুল করে ফেলি, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এগুলো আমরা কিন্তু সবই লাস্ট ক্লাসে দেখেছি। তাহলে এবার এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব ইন আওয়ার রিসার্চ। তো হাইপোথিসিস একটা টেস্টিং করতে হয়, তাহলে কি সেই তার মডেলটা কি হয়? তাহলে ফার্স্ট স্টেপ 1 এ হয় মেকিং অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মানে হচ্ছে একটা অ্যাজিউম করে নেব যে এই আমাদের, দেখবে তোমরা যে কোনো থিওরি যখন পড়ো, মন থিউরিনের থিওরি, ওয়েবার্স মডেল যখন পড়ো, তখন দেখবে তার ফার্স্টে কিছু অ্যাজাম্পশনস থাকে। তো সেগুলো অ্যাজিউম করে নেওয়া হয় যে এই আমার অ্যাজাম্পশনস, এই কন্ডিশনের ক্ষেত্রে আমি আমার এই হাইপোথিসিসটা নিচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো অ্যাজাম্পশনটার আবার মানে অ্যাজাম্পশনটা লিখতে হয় কিভাবে? ফার্স্টে মডেল নামটা লিখতে হয় যে আমি কি র্যান্ডম স্যাম্পল নিচ্ছি, স্যাম্পলিং মেথডটা লিখতে হয়, লেভেল অফ মেজারমেন্ট আমি কি লেভেল অফ মেজারমেন্ট ইউজ করছি, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আমি কোন টাইপের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইউজ করছি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তোমাদের আমি পড়িয়েছি অলরেডি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো তোমাদের আমি অলরেডি দেখিয়েছি প্রবাবিলিটির মধ্যে। তো সেইটা ফার্স্টে ডিস্ট্রিবিউশনটা মেনশন করে দিতে হয়। এরপর আসে মেইন পার্ট, stating the null hypothesis against the alternative hypothesis or research hypothesis, একই জিনিস দুটো। তাহলে একটা নাল হাইপোথিসিসকে আমরা H0 বলি, H0 অল্টারনেটিভ একটা H1 আমাদের নিয়ে নিতে হয়। তাহলে আমরা দুটো হাইপোথিসিস সেট করি, একটা নাল হাইপোথিসিস H0 আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস H1, এবং এটা করার পর আমি কি মেথডে টেস্ট করব সেটাকে আমাকে মেনশন করতে হবে। 1 or 2 টেল টেস্ট, আমি কোন মেথড নেব, ওয়ান টেল টেস্ট কি 2 টেল টেস্ট আমি নিয়ে নিলাম। এরপর আসছে সিলেক্টিং দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অ্যান্ড এস্টাবলিশিং দ্য ক্রিটিক্যাল রিজিয়ন বাই স্টেটিং দ্য সিগনিফিকেন্স লেভেল। সিগনিফিকেন্স লেভেলও আমরা পড়েছি, সিগনিফিকেন্স লেভেলকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। তারপর সিগনিফিকেন্স লেভেলে আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এবং তার ক্রিটিক্যাল রিজিয়ন নিয়ে আমাদের কাজ করতে হয়, একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হয়, এবং রিলেশনশিপে আমাদের দেখতে হয় যে ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে কতটা মানে প্রবাবিলিটিটা কতটা ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে পড়ছে বা পড়ছে না। সিগনিফিকেন্স লেভেল দিয়ে আমরা অলরেডি আগের দিন লাস্ট ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে ক্রিটিক্যাল রিজিয়ন দেখে
আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন থেকে ক্রিটিক্যাল রিজিয়নটা কিভাবে আলাদা করতে হয় এবং তার উপর কিভাবে আমাদের ডিসিশন ডিপেন্ড করে। কম্পিউটিং দ্য টেস্ট স্ট্যাটিস্টিক মানে এখানে স্যাম্পলিং, যে আমি তো পুরো ইয়েটা নিয়ে কাজ করছি না, পুরো পপুলেশন পুরো ইউনিভার্স নিয়ে কাজ করছি না, তাহলে আমাদের স্ট্যাটিস্টিক মানে এখানে কিন্তু স্যাম্পল রিলেটেড যে কোনো ডেটা, তো সেই ডেটার ওপর স্যাম্পল মিন বা স্যাম্পল এসডির ওপর আমাদের নানা রকম টেস্ট আমরা করতে পারি। তো সেই টেস্টটা করব এবং তারপর সবার লাস্টে মেকিং আ ডিসিশন যে আমাদের নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হলো কি রিজেক্টেড হলো, অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হলো। তো এখানে আমি একটা কথা বলবো, শুধু কম্পিউটিং দ্য টেস্ট স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক টেস্ট করার ক্ষেত্রে এখানে আমাদের প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স রয়েছে। প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স মানে প্যারামেট্রিক টেস্ট অফ স্ট্যাটিস্টিক মানে এখানে রিলেটেড টু স্যাম্পল ডেটা। তো এখানে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্সটা কি জিনিস একটু বলে দিই। The statistical methods that can be used for the purpose of comparison are many and varied depending on the scale of measurement involved in collecting the set of data. Scale of measurement আমি জানি না তোমাদের মনে আছে কিনা। স্কেল অফ মেজারমেন্ট আমি বুঝিয়েছিলাম তোমাদের, যতদূর মনে পড়ছে লাস্ট সেমে তোমাদের আমি এটা পড়িয়েছিলাম। স্কেল অফ মেজারমেন্ট 4টে আছে, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল অ্যান্ড রেশিও স্কেল। তো এই স্কেলের উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু টেস্ট নিতে হয়। তোমরা নিশ্চয়ই সকলে জানো বা মনে আছে বা মনে নেই হয়তো, নমিনাল স্কেল অ্যান্ড অর্ডিনাল স্কেল হচ্ছে পুরোপুরি ওখানে নাম্বার থাকলেও সেগুলোকে নাম্বার হিসেবে ওখানে আমরা পাই না। ওখানে নমিনালের ক্ষেত্রে যেমন একটা নেম হিসেবে ওগুলোকে কনসিডার্ড হয়, আর অর্ডিনালের ক্ষেত্রে একটা অর্ডার হিসেবে ওগুলো কনসিডার্ড হয়। যেমন একটা এক্সাম্পল দিই, তোমাদের রোল নাম্বার হচ্ছে একটা নমিনাল স্কেল। রোল নাম্বারে কিন্তু আর কোনো নিউমেরিক্যাল মিনিং নেই। আমি যদি কাউকে বলি যে কেউ 4, রোল নাম্বার 4, তো আমি বলতে পারি না সে ক্লাসে 4th হয়েছে, সে জাস্ট এমনি 4, সেটা তার নাম। তো অর্ডিনাল স্কেলও তাই, অর্ডিনাল স্কেলে অনলি অর্ডারটা আমরা বুঝতে পারি, কতটা কম বা কতটা বেশি বুঝতে পারি না। ঠিক যেমন ধরো তোমাদের পরীক্ষায় তোমরা ফার্স্ট হও, সেকেন্ড হও, থার্ড হও, বা এখানে আমরা অর্ডারটা বুঝতে পারছি K1, K2, K3, বাট 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যাকচুয়ালি 1, 2 and 3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যাকচুয়ালি 1, বাট আমরা বলতে পারি না যে ফার্স্ট এন্ড সেকেন্ড হয়েছে তাদের দুজনের মধ্যে যে ডিফারেন্স মার্কসের, সেকেন্ড এন্ড থার্ড যে হয়েছে তাদের দুজনের মধ্যে মার্কসের ডিফারেন্সটা সেম, এটা আমরা বলতে পারি না। তো সেক্ষেত্রে আমরা অর্ডিনাল স্কেল তখন আমরা তাকে বলি। এরকম 4টে স্কেল আছে। আর একটা হচ্ছে ইন্টারভাল স্কেল। ইন্টারভাল স্কেলটাও তোমরা নিশ্চয়ই জানো যে ইন্টারভাল যেখানে সেম, এই যে আমি এক্ষুনি অর্ডিনাল স্কেলের যে প্রবলেমটা বললাম যে ইন্টারভ্যালটা ওখানে বোঝা যায় না সেম কি সেম না, ইন্টারভ্যাল সম্পর্কে কোনো রকম অ্যাসাম্পশন করা যায় না। ইন্টারভ্যাল স্কেলের ক্ষেত্রে কিন্তু সেটা করা যায়, এবং ইন্টারভ্যাল স্কেলের ক্ষেত্রে ইন্টারভ্যালটা ম্যাটার করে এবং এটার একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে। ঠিক যেমন টেম্পারেচার যদি কেউ বলে 25 ডিগ্রি সেলসিয়াস আর 28 ডিগ্রি সেলসিয়াস, মাঝখানে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, ঠিক একইভাবে কেউ যদি বলে -4 ডিগ্রি সেলসিয়াস থেকে -1 ডিগ্রি সেলসিয়াস, সেখানেও কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াসই বাড়লো। তো এটা একটা ইন্টারভাল স্কেল। আর রেশিও স্কেল হচ্ছে একদমই পুরোপুরি নিউমেরিক্যাল ভ্যালু যারা আছে, পুরোপুরি যে কোনো আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যে স্কেলে করি সেটাই হচ্ছে রেশিও স্কেল। তো দেখো এখানে parametric tests are those tests which make use of the data collected in the interval or ratio scale. Interval or ratio scale তার মানে হলো কোয়ান্টিটেটিভ, তার একটা ভ্যালু রয়েছে। কোয়ান্টিটেটিভ ডেটা আমরা যখন কালেক্ট করি তখন তাকে আমরা প্যারামেট্রিক টেস্ট করতে পারি। আর যখন কোয়ালিটেটিভ ডেটা মানে নমিনাল আর অর্ডিনাল স্কেল অফ মেজারমেন্টে যখন আমরা কোনো ডেটা কালেক্ট করি তখন আমরা নন প্যারামেট্রিক টেস্ট করতে পারি। নন প্যারামেট্রিক টেস্ট আর দোজ which make use of the data collected in the nominal or ordinal scale. তাহলে খুব সিম্পল ভাবে বুঝে গেলে প্যারামেট্রিক টেস্ট হচ্ছে রিলেটেড টু কোয়ান্টিটেটিভ ডেটা and non-parametric tests are related to qualitative data. Okay, next হচ্ছে কোয়ালিটেটিভ ডেটার মধ্যে একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো বলা হলো যে তোমার সেক্স রিলেটেড আমরা ডেটা কালেক্ট করলাম, মেল অর ফিমেল। মেলকে বলা হলো 1, ফিমেলকে বলা হলো 2। ওকে, তাহলে 1 or 2, এখানে কিন্তু 1 আর 2 এর কোনো নিউমেরিক্যাল সিগনিফিকেন্স নেই, মানে 1 বা 2, 1 আর 2 যোগ করে 3 আমরা বলতে পারি না। এক্ষেত্রে হচ্ছে জাস্ট একটা নাম, 1 মানে মেল, 2 মানে ফিমেল। তো এই সমস্ত কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে কিন্তু আমরা
নন প্যারামেট্রিক টেস্ট ইউজ করব। আর যখন আমরা সত্যি সত্যি কোনো ধরো ইকোনমিক স্ট্রাকচার যেখানে নাম্বারের কোনো নিউমেরিক্যাল সিগনিফিকেন্স আছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্যারামেট্রিক টেস্টকে রান করব। আপাতত আমরা শুধু প্যারামেট্রিক টেস্টটাই দেখছি। প্যারামেট্রিক টেস্টের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। The population should be normally distributed so that the standard deviation of the observation are used predictively. পপুলেশন যেটা আমরা নেব সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হওয়া চাই, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সেটা আমরা কিন্তু ইউজ করতে পারবো, মানে একটা প্রবাবিলিটি দিয়ে ইউজ করতে পারবো, একটা প্রবাবিলিটি থাকবে যে কেন কতটা তার প্রবাবিলিটি ইউজ করার ক্ষেত্রে সেটা থাকবে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। The observations are independent of each other so that the value of any one observation does not affect that of others. হ্যাঁ, observation are independent মানে আমি যদি 10টা অবজারভেশন নিই, অবজারভেশন গুলো কিন্তু এক একজন এক এক রকমের ইন্ডিপেন্ডেন্টলি হবে, তো মানে কেউ কাউকে ইনফ্লুয়েন্স করবে না যে একটার জন্য আরেকটা চেঞ্জ হচ্ছে বা আরেকটার জন্য আরেকটা চেঞ্জ হচ্ছে, এরকম যেন না হয়। The measurement of that observation are available on the interval or ratio scale, সেটা তো আমি একটু আগেই বললাম যে ওই অবজারভেশনের মেজারমেন্ট গুলো পুরোপুরি কোয়ান্টিটেটিভ হবে বা ইন্টারভাল আর রেশিও স্কেলে আমরা ডেটাটা কালেক্ট করব। কোয়ালিটেটিভ ডেটা হিসেবে যদি আমরা কিছু কালেক্ট করি সেটা কিন্তু আমরা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স তাতে রান করতে পারবো না। Thus the parametric tests are based on the mean and standard deviation and they are essentially tied to the normal frequency distribution. ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে মিন এন্ড এসডি এবং সেগুলো নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যদি ডেটাটা ডিস্ট্রিবিউটেড হয় তাহলেই একমাত্র সেখানে প্যারামেট্রিক টেস্ট করতে পারবো। তিনটে সব থেকে মোস্ট ইউজফুল কমনলি ইউজফুল প্যারামেট্রিক টেস্টের নাম হলো নর্মাল জেড টেস্ট, স্টুডেন্টস টি টেস্ট এন্ড ফিশার্স এফ টেস্ট। নামগুলো মনে রাখবে, কোশ্চেন আসতে পারে। নেক্সট আসছে কি ফ্যাক্টরস অফ টেস্টিং এন্ড হাইপোথেসিস। টেস্টিং আর হাইপোথেসিস, আচ্ছা হাইপোথেসিস টেস্টিং আমরা তো দেখলাম যে মডেল ফর হাইপোথেসিস টেস্টিং, কারণ হাইপোথেসিস টেস্ট না করলে তো আমরা বুঝতে পারবো না যে নাল হাইপোথেসিসটা অ্যাকসেপ্টেড হলো কি রিজেক্টেড হলো। তো সেই সময় হাইপোথেসিস টেস্টিং এর সময় আমাদের চারটি ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্টলি হাইপোথেসিস টেস্টিং এর যে মেথডটা রয়েছে তাকে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। ফার্স্ট মেথড ইজ দ্য সাইজ অফ স্যাম্পল। For all tests of significance, the probabilities for rejecting null hypothesis with larger samples are high. But this relationship states that larger samples are, after all, better approximates of the populations they represent. এটা আমি ফার্স্ট ক্লাসেও বলেছিলাম যে যত লার্জ স্যাম্পল হবে তত কিন্তু পপুলেশনের কাছাকাছি মানে পপুলেশনের কি বলবো পপুলেশনের কাছাকাছি আমাদের মিন বা এসডি বেরোনোর চান্সেসটা বেড়ে যাবে। তার কারণ আমাদের অ্যাপ্রক্সিমেশনটা তখন অনেক নিখুঁত হবে, অনেক অনেক নির্ভুল হবে, অনেক ফ্ললেস হবে, ঠিক আছে। তো সেই জন্য সাইজ অফ স্যাম্পলটা ম্যাটার করে। লার্জার স্যাম্পল হলে অনেক বেটার রিলেশনশিপকে আমরা বোঝাতে পারি, অনেক বেটার আমরা পপুলেশন সম্পর্কে যে কোনো প্রেডিকশন করতে পারি। Thus decisions based on larger samples are more trustworthy, যেটা আমি এক্ষুনি বললাম, লার্জার স্যাম্পল হলে অনেক মানে ম্যাক্সিমাইজড হয়, কোন একটা ডিসিশনকে আমরা বলতে পারি যে এটা অনেক ট্রাস্টওয়ার্দি বা অনেক নির্ভুল, অনেক ঠিকঠাক। The size of observed differences. This in terms of difference between the sample outcome and the population or between two sample outcome is a function in part of the testing procedures. Okay, testing procedures মানে ওই যেভাবে ভেরিয়েবল যেটা কিভাবে ভেরিয়েবলটা মেজার করেছে, ভেরিয়েবল মানে এখানে ওই রিলেটেড ওই স্টাডি রিলেটেড যে কোনো ভেরিয়েবল হতে পারে, but for the most part should reflect that the underlying realities we are trying to probe. স্যাম্পল আউটকাম এবং পপুলেশন, স্যাম্পল আউটকাম এবং পপুলেশন নিয়ে আমরা পুরোটা কাজ করতে পারি না, তাই স্যাম্পল আউটকাম নিতে হচ্ছে। তো স্যাম্পল আউটকাম এবং পপুলেশনের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা বা দুটো স্যাম্পল আউটকামের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু আমরা যে টেস্টিং প্রসিডিওর নিচ্ছি সেই প্রসিডিওরে একটা ফাংশন হওয়া উচিত, মানে সেই প্রসিডিওর অ্যাকচুয়ালি এমন ভাবে নেওয়া উচিত যাতে আমাদের ওই যে কি ডিফারেন্স, যে ডিফারেন্সটা হচ্ছে স্যাম্পল আউটকাম বা পপুলেশনের মধ্যে অ্যান্ড টু স্যাম্পল আউটকামস হচ্ছে সেটা যাতে মিনিমাম হতে পারে, মানে সেটা যাতে আমরা কমাতে পারি, কারণ কমানোটাই আমাদের লক্ষ্য, তাহলেই আমরা আমাদের প্রেডিকশনটা অনেক নির্ভুল হবে, ট্রাস্টওয়ার্দি হবে। তাহলে স্যাম্পল আউটকাম এবং পপুলেশনের মধ্যে যদি ডিফারেন্স আমরা কমাতে পারি তাহলেই কিন্তু সেই স্যাম্পল আউটকামটা অনেক বেশি ট্রাস্টওয়ার্দি হবে এবং সেই ডিসিশনটা আমরা
গ্রান্ট করতে পারবো যে হ্যাঁ ইট মে বি দ্যাট পার্ট অফ পপুলেশন, মানে পপুলেশন তো আমরা যেহেতু মেজার করতে পারছি না, স্যাম্পলের উপরেই আমাদের ডিসিশন নিতে হচ্ছে অ্যাবাউট দ্যাট পপুলেশন। তো সেই জন্য আমরা যদি ডিফারেন্সটা কমাতে পারি তাহলে কিন্তু আমরা পপুলেশন সম্পর্কে অনেক নির্ভুল ট্রাস্টওয়ার্দি ডিসিশন নিতে পারি। তো এবং সেটা করতে গিয়ে যেন মানে সেটার মধ্যে যেন আমরা যে জিনিসটা আমরা স্টাডি করতে চাইছি সেইটাও যেন থাকে। মানে অনেক সময় হয় দেখবে তোমরা যখন সত্যি সত্যি কাজ করবে তখন দেখতে পাবে যে প্রোব করতে গিয়ে, প্রোব মানে হচ্ছে মানে একটা ইনভেস্টিগেশন আর কি, একটা স্টাডি করতে গিয়ে তো মাঝে মাঝে দেখবে যে অনেক সময় তোমরা আর কি মানে খেই হারিয়ে ফেলছো যে কি টেস্ট করব, কিভাবে করব, প্রসিডিওরটা কি হবে, আমরা ডিফারেন্স ঠিক রেখে প্রসিডিওরটা কি নেব, সেটাতে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা ট্র্যাক ভুল করে ফেলি। তো সেটা যেন না হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে দ্য আলফা লেভেল বা সিগনিফিকেন্স লেভেল। The relationship between this and the probability of rejection is straightforward. তো আমরা আগের দিনই দেখেছি যে probability of rejection এই সিগনিফিকেন্স লেভেলের উপর ভীষণভাবে, probability of rejection শুধু না, রিজেকশন বা অ্যাকসেপ্টেন্স দুটোই কিন্তু সিগনিফিকেন্স লেভেলের উপর ভীষণভাবে ডিপেন্ড করে। তো সিগনিফিকেন্স লেভেলটা খুব মাইনিউটলি নিতে হবে এবং হায়ার দ্য আলফা লেভেল বা সিগনিফিকেন্স লেভেল লার্জার দ্য ক্রিটিক্যাল রিজিয়ন। আমরা আগের দিনই দেখেছি যে যত হায়ার হবে আলফা লেভেল, যেমন আমরা দেখেছিলাম যে 5% থেকে 1% অব্দি হায়ার মানে লেভেলটা হতে পারে। তো যত হায়ার হবে তত কিন্তু ক্রিটিক্যাল রিজিয়নটা বড় হবে। 5% মানে দুদিক, যদি 1 টেল টেস্ট হয় তাহলে একদিকে 5% এরিয়া ক্রিটিক্যাল রিজিয়ন, আর 1% হলে অনলি 1% ক্রিটিক্যাল রিজিয়ন। তো যত হাই আলফা লেভেল হবে তত কিন্তু ক্রিটিক্যাল রিজিয়নটা অনেক বেশি বড় হবে, এন্ড দাস গ্রেটার ইজ দ্য প্রবাবিলিটি অফ রিজেকশন। যত হায়ার আলফা লেভেল তত বড় ক্রিটিক্যাল রিজিয়ন এবং তত কিন্তু প্রবাবিলিটি অফ রিজেকশনের চান্সটা বেড়ে যায়। তাই খুব ভালো করে খুব বুঝে আমাদের সিগনিফিকেন্স লেভেলটা চুজ করতে হবে। The use of 1 or 2 tail test, 1 or 2 tail test আমরা আগের দিন দেখেছি যে সিগনিফিকেন্স লেভেল নেওয়ার সাথে সাথে আমাদের 1 or 2 tail test করতে হয়। কিন্তু সেটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে টাইপ 1 এররটা চলে আসে। টাইপ 1 এরর মানে যেটা আমরা পড়েছিলাম একটা স্লাইডে আমরা দেখিয়েছিলাম যে টাইপ 1 এরর হচ্ছে rejecting null hypothesis though it was correct. Null hypothesis correct ছিল, accepted হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি আমরা ওটাকে করে দিলাম রিজেক্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে নিলাম। তো সেটা হচ্ছে টাইপ 1 এরর। তো সেই অনেক সময় দেখা যায় যে যদি ঠিকঠাক সিগনিফিকেন্স লেভেল নিই হয়তো অনেক বেশি হাই সিগনিফিকেন্স লেভেল নিয়ে ফেলেছি, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে টাইপ 1 এরর হওয়ার চান্সেসটা বেড়ে যায়। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের লার্জ স্যাম্পলের ক্ষেত্রে কিভাবে স্যাম্পল এস্টিমেটস নিতে হবে এবং তাকে নিয়ে কিভাবে কাজ করতে হবে, টেস্টিং করতে হবে, কিভাবে কি করতে হবে দেখতে পেলাম। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা স্মল স্যাম্পল নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ অল।